4 মাসে আমার 4.5 থেকে 7 পর্যন্ত একটা হিউজ একটা লিপ হইছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি মেন্টরস ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে। এখানে আমাদের সাথে কিছু কৃতী শিক্ষার্থীরা আছে। আমরা তাদের সাথে একটু কথা বলবো। তারা হাতে কি যেন নিয়ে বসে আছে। আচ্ছা, তোমার হাতে দেখি। আমার হাতে হচ্ছে এটা ক্রেস্ট, যেটা আমি অনেক ওয়েল ডিজার্ভড, আমি অনেক কষ্ট করেছি এর পিছনে। অল থ্যাঙ্কস টু মেন্টরস ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল। আচ্ছা, তুমি কত পেয়েছো? আমি 7 পেয়েছি। কোন মডেলে তুমি কত পেয়েছো? আমি স্পিকিং এ 7, লিসেনিং এ 7.5, রাইটিং এ 6.5 আর রিডিং এ 6.5। ওয়াও, অসাধারণ লেগেছে। থ্যাংক ইউ। তুমি? আমি ওভারঅল 7 পেয়েছি। আমার লিসেনিং এ 7.5, রাইটিং এ 7, রিডিং এ 6.5 আর স্পিকিং এ 6 পেয়েছি। ওয়াও, গ্রেট, গ্রেট। তুমি? আমার ওভারঅল 6.5, লিসনিং এ 8, স্পিকিং এ 6.5, রাইটিং এ 6.5, রিডিং এ 6। গ্রেট, অসাধারণ। আচ্ছা, তোমরা এই যে আইএলটিএস এ এত সুন্দর একটা রেজাল্ট করেছো, তোমরা কোথায় আইএলটিএস এ প্রিপারেশন নিয়েছিলা? মেন্টরস Mentors ইন্টারন্যাশনাল International গ্রামার স্কুলে। আচ্ছা, তোমাদের ক্লাস টিচার কে ছিল? আমি আপনি অসাধারণ। আসলে তোমরা খুব অসাধারণ শিক্ষার্থী। আমি সত্যি ঠিক আছে লাকি, শুভকামনা বলবো তোমাদের মতো শিক্ষার্থীদের। আচ্ছা, তোমাদের সাথে আমি একটু জানতে চাই, এই যে তোমরা আইএলটিএস প্রিপারেশন নিয়েছো, ঠিক আছে, তোমরা কেন মেন্টরস ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল বগুড়াতে এসেছো? ফার্স্ট তুমি। আমার কাছে এখানকার অ্যাটমসফিয়ারটা খুব ভালো লেগেছে, যেটা আমার কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য কাজ করেছে। আর প্লাস অফকোর্স আপনার জন্য, কারণ আপনি খুব ফ্রেন্ডলি ওয়েতে ক্লাস করান, যেটা আমার কাছে খুব হেল্প করেছে। কারণ আমি আইউজ টু বি আ ভেরি শাই কিড এন্ড আই ডিডন্ট ওয়ান্টেড টু আস্ক সাম কোয়েশ্চেন। সো আপনাকে পেয়ে আমি অনেক কোয়েশ্চেন আস্ক করতে পেরেছি এবং আপনি আমাকে সলভ করেছেন অনেক কিছু, যেটা আমাকে অনেক হেল্প করেছে। সো এটা মেইন রিজন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি আর কি ইউনিকনেস এখানে তুমি পেয়েছো এখানে? এখানকার পরিবেশ খুবই ভালো, যেমনি বলা হয়েছিল। আর একদিন আমি ক্লাস মিস করছিলাম, আপনি ওই দিনই আমাকে ধরছিলেন, যার কারণে আমার প্রত্যেকদিন আসতে হয়েছিল। যদিও বাধ্যতামূলক, কিন্তু ওটা আমাকে একটা প্রেশার তৈরি করছিল। আর সেই প্রেশারের কারণে আমার মানে পড়াশোনাটা একটু গতিটা আগায় গেছিল। দ্যাট মিন্স ফাঁকি দেওয়ার সুযোগ আছে? না, বাকি দশ ফাঁকি দেওয়ার সুযোগ নাই, রাইট? সো নিয়মিত ক্লাস, তুমি একদিন ফাঁকি প্রতিদিন ফোন দেন, ফাঁকি ফোন তোমার ভালো কে? আচ্ছা, তুমি কেন ঠিক আছে মেন্টরস ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল বেছে নিয়েছিলাম? কারণ এখানে হচ্ছে মেইন এক্সামের সেন্টার এটা। তো এখানে বসে মক দিলেও যেরকম ফিল হয়েছিল, রিয়েল এক্সাম দিলেও ওরকমই ফিল হয়েছিল। যার কারণে এটার জন্য আমি তুমি তো এখানে কোর্সও করেছিলে, রাইট? হ্যাঁ কোর্স করেছিলাম। আচ্ছা, এখানকার যে কোর্স ছিল, ঠিক আছে, কোর্স সম্বন্ধে তুমি যদি কোনো আইডিয়া দিতে, এখানে ক্লাসগুলো কিভাবে করানো হয়? ক্লাসগুলো অনেক ভালো, খুব অথেন্টিসিটি মেইনটেইন করা হয়, ভোকাবুলারিতে খুব করা হয়, স্টুডেন্টদের হেল্প করে। আপনি যেরকম সব স্টুডেন্টকে জিজ্ঞেস করতেন যে কার কোনটাতে প্রবলেম ছিল, আমরা ওইভাবে বলতাম, আপনি ওটা সলভ করে দিতেন। তো এটাতে খুব ভালো। আচ্ছা, এখানে আইএলটিএস এর যে বিষয়টা থাকে, অনেকে আইএলটিএস এ দুর্বল থাকে, রাইট? আমরা অনেকে ইংরেজিতে কথা বলতে পারে না, একদম বেসিক থেকে শেখা দরকার হয়, হ্যান্ড রাইটিং শেখা দরকার হয়। তো এখানে কথা হচ্ছে, তুমি কোথা থেকে আইএলটিএস থেকে শুরু করছো নাকি পাশাপাশি বেসিক এর কোর্সটাও করেছিলে তুমি? বেসিকের কোর্স তো করেছিলাম। আপনি হচ্ছে আইএলটিএস ক্লাসের পাশাপাশি ল্যাঙ্গুয়েজ ক্লাস করাতেন। তো ওখানে যে বেসিকের সবকিছু শিখাইতেন, ওখানে যে আমার খুব হেল্প হয়েছিল। আচ্ছা, আচ্ছা। তুমি এখন যদি তোমার যে এখানে কোর্স করেছিলা, তুমি মক টেস্ট কোথায় দিয়েছিলা? আমি মক টেস্ট এখানে এই কম্পিউটারে বসে দিয়েছিলাম। এবং মানে এই পিসিতে বসে দিতা? জি আর রিয়েল এক্সাম কোথায় রিয়েল দিয়েছিলা? এক্সাম সেম পিসিতে বসে দিয়েছি। কি, যে পিসিতে তুমি মক দিছিলা সেখানে রিয়েল এক্সাম দিছিলা? দর্শক বিষয়টা বুঝতে পারছেন তো, যেখানে বসে আপনি মক দিচ্ছেন সেখানে কিন্তু রিয়েল এক্সাম দিতে পারবেন। আচ্ছা, আশা করি তুমি একটু বলো, তুমি কোথায় বসে মক দিতা? আমি প্রথম 4টা মক 4 জায়গায় দিছি, পরে 4 জায়গাতে? হ্যাঁ, 4 তারপরে যখন কনসিস্টেন্ট হয়েছে তখন আমি ওইটা দিতেছি। আর মেইন পরীক্ষাও লাস্টে ওখানেই দেওয়া হয়েছে। রিয়েলি ইন্টারেস্টিং। তুমি 4 পিসিতে, মানে যে পিসি গুলো আছে সবগুলো পিসিতে তুমি বসে বসে মক ট্রায়াল দিছি এক কথা। ট্রায়াল দিয়েছো? ট্রায়াল দিয়েছো? জি, 4টাতে ট্রায়াল দিছি। আচ্ছা, এবং যেখানে তুমি মনে হচ্ছে যে না তোমার জন্য এটা কনসিস্টেন্ট। ঠিক আছে, কনসিস্টেন্ট। হ্যাঁ, ওইটাতে আমার মানে একটু বসে আরাম লাগতেছিল বেশি। আর মানে মনে হচ্ছিল ওখানে বাসায় বসে আছি, মেইন কথা। তো আমার তারপর থেকে ওখানে দিতে হয়েছে। আচ্ছা, এই যে তোমার মন করা আইএলটিএস পরীক্ষা দিলা, ঠিক আছে, তুমি ক্লাস করেছো, মক এক্সাম দিয়েছো, এবং রিয়েল এক্সামের যে একটা স্ট্রেস বা চাপ থাকে, এটাকে তুমি কোনোভাবে অনুভব করেছো? প্রথম দিকে মনে হয়েছিল, কিন্তু পরে একই সিটে বসে একই পরীক্ষা বারবার দিয়ে দিতাম, মনে হচ্ছিল এটা একটা জীবনের অংশ, তারপর ওরকম করে দিতে। মানে মানে মক এক্সাম গুলো তোমার কাছে কি মনে, রিয়েল এক্সাম আর মক এক্সামের কোনো পার্থক্য ছিল কি? না, আমার মনে হচ্ছিল সব এক্সামই একই এক্সাম। আর মনের ইচ্ছা শান্তিতে দিছে এক কথায়। শান্তি কোন এক্সাম, মক না রিয়েল এক্সাম? দুটাই। আচ্ছা, আবরার,
তোমার কাছে কেমন ফিলটা ছিল যে তুমি যেখানে বসে ক্লাস করেছো, যেখানে বসে মক এক্সাম দিয়েছো আর কি, আর যেখানে বসে তুমি ডিএড এক্সামও দিয়েছো, রাইট? তোমার কাছে ব্যাপারটা কেমন ছিল? আমার কাছে এক্সপেরিয়েন্সটা খুবই, খুবই স্মুথ ছিল। কারণ যেহেতু আমি একই জায়গাতে বসে আমি এক্সামটা দিয়েছিলাম। তো এটাতে আমার অনেক হেল্প হয়েছে যে কনফিডেন্সটা বুস্ট ছিল। যে আমার কাছে মনে হচ্ছিল না যে এক্সাম দিচ্ছি, রিয়েল এক্সাম। প্লাস হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছে যে আমি একই জায়গাতে বসে আমার ভুলগুলোকে কারেক্ট করতে পেরেছি এবং একই জায়গাতে বসে আমি আমার ফাইনাল রেজাল্টও পেয়েছি। সো এটা ইট ওয়াজ কাইন্ড অফ অ্যামেজিং। আচ্ছা। তো এখন এই যে IELTS এ তোমাদের যে জার্নিটা ছিল, আমাদের যে IELTS যে কোর্সটা আছে বেসিক টু IELTS, যারা একদম অনেক দুর্বল, তাদের জন্য ঠিক আছে আমরা একদম অ্যালফাবেট থেকে শুরু করি IELTS ক্লাসের পাশাপাশি, রাইট? তো এখন কথা হচ্ছে যে আমাদের ক্লাস করতে হয় কি তুমি তো ক্লাস করেছো, বেসিক এর ক্লাস করেছো। জি, কয়টা থেকে বেসিক এর ক্লাস কি বারে ক্লাস ছিল তোমার এটা? আমার ক্লাস ছিল রবিবার, মঙ্গল, বৃহস্পতি। কয়টার সময়? বেসিক এর ক্লাস কয়টায় ছিল? বেসিক এর ক্লাস 5:30টার সময় ছিল। বেসিক এর ক্লাস ৩টা থেকে ৪:৩০। ও হ্যাঁ, সরি। ৩টা থেকে 4:30, তারপর IELTS এর ক্লাস ছিল 5টা থেকে 6:30 পর্যন্ত। ছিল। এরপরে ছিল। কি ল্যাঙ্গুয়েজ ক্লাস করেছো তুমি? হ্যাঁ, ইয়া আপনি সোমবারে আর বুধবারে ল্যাঙ্গুয়েজ ক্লাব হয়তো ওই দিনও আসতাম। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন এই যে ক্লাসগুলো যে হতো, এখন কথা খেয়াল করে রিডিং এর কথা যদি বলি, রিডিং এ আমরা জানি কয় টাইপের কোশ্চেন থাকে? রিডিং এর 9 টাইপস এর। 9 টাইপস এর কোশ্চেন। 9 টাইপস এর যে কোশ্চেন গুলো থাকে। জি। এই যে আমরা ক্লাসে যে করতাম, ঠিক আছে, রিডিং এ। আর ১ম আমরা কি করতাম? ওই আমরা টাইপ কোশ্চেন বেস। হ্যাঁ, টাইপ ওয়াইজ আমরা মানে ওভারঅল স্ট্রাকচারটা প্র্যাকটিস করা হয়তো। রিডিং এ বিশেষ করে আর্টিকেলটা যে ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লেইন করাটা, বাংলা ট্রান্সলেট করা। অনেকে আছে যে রিডিং এর মিনিংটা বুঝতে পারে না, যার কারণে তাদের অ্যান্সার ফাইন্ড আউট করতে অনেক টাইম লাগে। হুম। তো যখন লাইন বাই লাইন আমরা একটা বাংলা ট্রান্সলেট করতেছি, এটাতে আমরা বুঝতে পারি যে ওভারঅল যেটা বোঝাতে চেয়েছে সেটা আমরা অনেকটা ভালো একটা আইডিয়া পেতে পারি এবং আইডিয়া থেকে অ্যান্সার করার চান্সেসটা বেড়ে যায়। সো এটা অনেক হেল্পফুল। আচ্ছা শ্রেয়া, এই যে এখানে আমরা ক্লাসে যেমন রিডিং এর কথাই বলছিল, যেহেতু এখানে আমরা জানি 9 টাইপস এর কোশ্চেন থাকে, যেমন MCQ থাকে, এরপর শর্ট আনসার কোশ্চেন টাইপ থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, উইথ ক্লু, উইদাউট ক্লু, লিস্ট অফ হেডিংস, ট্রু ফলস, নট গিভেন, ইয়েস টু নট গিভেন, ৩ ধরনের ম্যাচিংস থাকে। এই যে বিষয়গুলো থাকে, আমরা ১ম এ টাইপ বাই টাইপ আমরা করি। তারপরে গিয়ে 9 টাইপস এর হওয়ার পরে আমরা সব করার পর তারপরে আমরা কি করি? ওই যে একটা টাইপস থেকে ৩ ধরনের কোশ্চেন থাকে, ১৩ টা কোশ্চেন থাকে। তোমার কাছে এই বিষয়টা কেমন লেগেছে? ভেঙে করার জন্য? এটা অনেক হেল্প করেছে। কারণ আমরা মানে আমি পার্সোনালি বাসায় যেয়ে সবগুলো একসাথে করতাম। যার কারণে একটারও ওই অ্যান্সার মিলত না, অনেক ভুল হতো। পরে যখন ভেঙে এখান থেকে করে বাসায় প্র্যাকটিস করতাম ভেঙে, তখন বুঝতে পারলাম যে ওইটা করে যখন একসাথে আবার হোল করতাম, ওইটাতে বেশি হেল্প করেছে। ভেঙে করাতে মনে করেন কোয়েশ্চেনের টাইপ, প্যাটার্ন বুঝতে পেরেছি। প্যাসেজ পড়াটা, স্ক্যানিং, স্কিমিং এইটা বুঝতে পেরেছি। যার কারণে হেল্প হয়েছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে IELTS এর রিডিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ রিডিং এ যে 9 টাইপস এর কোয়েশ্চেনস থাকে, আসলে কোয়েশ্চেন গুলো প্যাসেজ কিভাবে সেট করা থাকে, কিভাবে আনসার গুলো খুঁজে পেতে হয়, অনেকে এই বিষয়টা পাজলড হয়ে যায়, রাইট? সো সেইজন্য আমরা যে কাজটা করি, দর্শক আপনারা যারা দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা কিন্তু ১ম এ কি আমরা টাইপ ওয়াইজ আমরা কিন্তু কোয়েশ্চেন গুলো আমরা সলভ করে থাকি, রাইট? তারপরে কিন্তু আমরা ওই যে এক্সামে যেভাবে একটা প্যাসেজ থেকে ৩ ধরনের কোয়েশ্চেন, ১৩ টা কোয়েশ্চেন থাকে ফার্স্ট প্যাসেজে, তারপর সেকেন্ড, থার্ড, এভাবে ১৩ একটাতে ১৪ টা কোশ্চেন, ইন টোটাল ৪০ টা কোশ্চেন থাকে। তো এভাবে আমরা কিন্তু এই প্রিপারেশন গুলো নিয়ে থাকি। আর এর ফলে যে বিষয়টা যে আমরা কিন্তু শুরুতে যে কাজটা করা হয়, রিডিং এ আমরা ১ম এ ৯ টা করে ক্লাস দেই। এই স্পিকিং এ ৯ টা, লিসনিং, তারপর রাইটিং এ ৯ টা করে ক্লাস দেওয়া হয়। এই যে আমরা পার্ট বাই পার্ট ক্লাস করি, ঠিক আছে? এই বিষয়গুলো ঠিক আছে, তুমি আসলে কিভাবে দেখছো? আমার কাছে তো খুবই, খুবই বেনিফিশিয়াল মনে হয়েছে। কারণ পার্ট বাই পার্ট প্র্যাকটিস করার কারণে আমরা নিজেদের যে উইকনেসটা, কোন মডিউলে আমরা সবচেয়ে বেশি খারাপ, এটা এক্সপ্লোর করতে পারি বেশি। যেটা হয়তোবা নিজে যদি প্র্যাকটিস করি এটা বোঝা একটু টাফ। বাট যখন এখানে এসে আমি প্র্যাকটিসটা করি তখন আপনার কাছে অনেক কোয়েশ্চেন আস্ক করতে পারি এবং আপনি যখন সলভ করে দেন, নিজের বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারি। এটা খুবই বড় একটা সুযোগ আমি বলব। এবং টাইমটাও খুবই ভালো। আমি যে ক্লাস করতে পারি এবং বাসায় যাই যে এইটাই আবার রিভিউ করি বাসায়। এটা খুব হেল্প করে আমাকে। সো আমি বলব যে এটা খুবই ইম্পোর্টেন্ট যে স্ট্রাকচার ওয়াইজ মেইনটেইন করে এভরি মডিউল প্র্যাকটিস করা। বা অনেক সময় হয় যে এরকম যে আমি একটা মডিউলে বেশি খারাপ, ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমি সেটা কভার করে নিলাম। যে ল্যাঙ্গুয়েজ ক্লাবটা যেটা হয় ৫ থেকে ৬ টা, এটা খুবই হেল্প করে। এবং এজন্য ক্লাস করাটা খুবই ইম্পোর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়েছে। আচ্ছা। এই যে আমাদের এখানে আমরা ক্লাস করি, ঠিক আছে? ক্লাস করানোর পরে ক্লাস টেস্ট দেওয়া হয়। যে শুরুতে তো প্যাসেজটা টোটালি সলভ করানো হয় না। শুরুতে একটা প্যাসেজ দেখা যাচ্ছে যে ১ টা ২ টা কোয়েশ্চেন সলভ করার পর বলা হয়, ঠিক আছে? যে তোমরা ট্রাই করো। এই যে ট্রাই করতে বলা হয়, ঠিক আছে? আ শিক্ষার্থীরা ট্রাই করার পরে
ভুল করছে, তারপর আবার সলভ দেওয়া হচ্ছে। এই বিষয়টা তোমার কাছে কেমন লেগেছে আরকি? এই বিষয়টা আমার খুব একটু মজা লাগতেছিল, আবার একটু খারাপও লাগছিল। খারাপ লাগতেছিল বলতে কি, মানে যখন করানো হচ্ছিল তখন নিজে করে ভাবতেছিলাম হ্যাঁ, এটাই উত্তর। কিন্তু না, যখন আবার স্যার এক্সপ্লেইন করে, আপনি যখন এক্সপ্লেইন করেন তখন মনে হচ্ছে না, এইটার আবার এই যুক্তি তো হইল না। তখন আবার অন্য যুক্তি হচ্ছে। তখন আবার নিজের জন্যই খারাপ লাগছিল। কেন আমি এটা ভাবলাম না কেন? তারপর মানে যখন পাশের জনের সাথে আর্গুমেন্ট শুরু হইল, তখন বুঝতে পারলাম না, আমার এটা ঠিক আছে, কিন্তু ওইটা বেশি ঠিক। এখন এই জন্য মার আমার কাটা যাইতো ১ম দিকে। পরে আস্তে, আস্তে সেটা মানে ক্লাস টেস্টের মাধ্যমে প্র্যাকটিস করতে, করতে পরে পরবর্তীতে আমার আর সমস্যা ওটা হচ্ছে না। আচ্ছা, ভেরি গুড। আমি যে বিষয়টা আরকি তোমার কাছে জানতে চাই, এই যে আমরা ক্লাস করি। ক্লাসে আমরা ক্লাস করার পর থেকে ক্লাস টেস্ট দেওয়া হয়, হোমওয়ার্ক দেওয়া হয়। হোমওয়ার্ক আবার চেক করা হয়, রাইট? তো এরপরে যে বিষয়গুলো মক এক্সামস গুলো আবার নেওয়া হয়। এরপরে যে বিষয়গুলো থাকে আমরা এটার পাশাপাশি আমরা ওয়ার্কশপ করি। তুমি কি কোনো ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিলা? জি, আমি ওয়ার্কশপে অংশগ্রহণ করে এই সুযোগটা আমার হয়েছিল এবং কোন আমি কোন ওয়ার্কশপ করেছিলা তুমি? আমি রমজান মাসে যে ওয়ার্কশপটা ছিল যেটা খুবই হেভিলি কার করছিল? ফোকাস করা স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং কার করছিল? স্পিকিং এর উপর পেয়েছিলাম, রিডিং এর উপরও পেয়েছিলাম এবং রাইটিং এর উপর একদিন পেয়েছি। সো এটা আচ্ছা। আমাকে খুব হেল্প করেছে। তুমি কি কোনো ওয়ার্কশপ পেয়েছিলা? যে আমি ওই রোজার মাসে যে ওয়ার্কশপ হয়েছিল ওইটা করছিলাম। কার করছিল সেটা? ওইটা রিডিং এর উপর ছিল, রাইটিং এর উপর ছিল আর স্পিকিং এর উপর ছিল এই ৩ টা। আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। খুবই ভালো। আচ্ছা, তোমরা ওভারঅল ঠিক আছে যে মেন্টরস ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল বগুড়া ব্রাঞ্চের যে সাপোর্টটা তোমরা পেয়েছো, মানে যেমন যেখানে বসে তুমি ক্লাস করেছো, মক এক্সাম দিয়েছো এবং আলহামদুলিল্লাহ তোমরা রিয়েল এক্সামটাও দিয়েছো। ওভারঅল তোমার ওপিনিয়নটা কি এখানকার সম্বন্ধে? আমার ওভারঅল অপিনিয়ন খুবই পজিটিভ। আমি শুরুতে রিলাক্টেন্ট ছিলাম এখানে এক্সাম দেওয়ার ব্যাপারে এবং ক্লাস করার ব্যাপারে। বাট ১ম এ যখন আমি ক্লাস করেছিলাম তখন থেকে আমি বুঝতে পেরেছি যে কেন স্পেশাল সবচেয়ে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে সেন্টারে মক দেওয়ার সুযোগটা এবং এই একই সেন্টারেই আবার এক্সাম। সো এটা একটা হিউজ উইন আমার কাছে। কারণ অনেক সময় এমন হয় যে আমার একটু নার্ভাসনেস কাজ করার কথা যে এক্সামে কি হবে? বাট আমার কাছে সেটা সেরকমটা কাজ করে। আমি কিন্তু কমফোর্টেবলি আমি আমার একদম স্কিলস এর সাথে আমি এক্সামটা দিতে পেরেছি। খুবই কমফোর্টেবল এবং সবচেয়ে বড় কথা আপনার জন্য আপনি অনেক ফ্রেন্ডলি ওয়েতে ক্লাস করেন। এটা আমি বলতেই থ্যাংক হবে। ইউ। এটা আমার খুব ভালো লেগেছে যে আপনি স্যাররা ফ্রেন্ডলি হলে কি হয় যে যেকোনো উইকনেস বা যেকোনো প্রবলেম এর কথা বলা যায়। আর আপনার আরেকটা জিনিস ভালো যে আপনি আমাকে যখন ক্লাস শেষে দেখা করেছেন এবং আমি দেখা করার পরে যে আপনি আমার অনেক ভুলগুলো বলেছেন এবং সবচেয়ে আরেকটা মজার ব্যাপার স্পিকিং এ আপনি 7 দিয়েছেন এবং ওইরকম স্কোরই আমি করেছি সো দ্যাট মিনস তোমাকে মক এক্সামে কত দিয়েছিল স্পিকিং? 7 রিয়েল এক্সামে কত পেয়েছো? 7 দর্শকরা খেয়াল করেছেন যে এখানে যে অ্যাসেসমেন্ট গুলো আলহামদুলিল্লাহ খুবই অ্যাকুরেট, যার ফলে আপনি যে মানে মক এক্সাম যেটা দিবেন আপনি লিসনিং, রিডিং, রাইটিং বা স্পিকিং, আলহামদুলিল্লাহ আপনি মানে মেইন এক্সামে তেমন একটা স্কোর আপনি পাবেন বলে আশা রাখি। তোমার ওপিনিয়নটা ঠিক আছে কি একটু যদি শেয়ার করতে? আমার ওপিনিয়নে ওর মতোই খুবই পজিটিভ। কারণ আমি শুধু ৪ মাস আমি মানে আমার প্রিপারেশন এর টাইম খুব কম ছিল। ৪ মাসের মতো। এই ৪ মাসে আমার 4.5 থেকে 7 পর্যন্ত একটা হিউজ একটা লিপ হইছে আমার। আর তাছাড়া এখানকার ডেইলি মানে যে ক্লাসগুলো হচ্ছিল সেটার যে রোড ম্যাপ ছিল, ওই রোড ম্যাপ ধরে আমার ১ম এ অগ্রযাত্রা শুরু হয়েছিল। আর তাছাড়া এখানকে ভর্তি হওয়ার আগে আমি ভাবতেছিলাম যে আমি কই থেকে শুরু করব? কি দিয়ে শেষ করব? মানে এর মাধ্যমে মানে রাস্তাটা কোন দিকে আমার? আমি এটা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু এখানে আসার পর আমি ওই রাস্তাটা খুঁজে পাইছি। আর এখানকার প্রত্যেকদিন মক দিচ্ছিলাম। প্রত্যেক সপ্তাহে মক দিচ্ছিলাম। আর এই প্রত্যেক সপ্তাহে মক দিতে, দিতে মনে হচ্ছিল আমি ওই কম ওই যে পিসিটা ছিল, পিসি আর আমি দুজন একই মানুষ। আমরা একই সাথে পরীক্ষা দিই। এরকম মনে হয়েছিল। আচ্ছা, আলসারিয়া তুমি যদি একটু বলতা, তোমার বাসা তো বগুড়াতে, রাইট? যে আমার বাসা শেরপুরে। শেরপুরে। শেরপুর ডিস্ট্রিক্ট না? না, শেরপুর আমার উপজেলা। শেরপুর কোন জেলা? বগুড়া জেলা? বগুড়া জেলা শেরপুর উপজেলা। আচ্ছা, রাইট। আচ্ছা, শুধু শেরপুর বলে মানুষ কনফিউজ হচ্ছে শেরপুর না ময়মনসিংহের এটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোর স্কুল কোনটা ছিল? স্কুল ছিল মিলেনিয়াম কনসেপ্ট স্টুডেন্ট কলেজ। আর কলেজ? কলেজ ছিল নটর ডেম। নর্থ কলেজ। জি। সো তোমার এই যে নটর ডেম তুমি ঢাকায় লাভ করে পড়েছো, মানে বগুড়া থেকে মিলেনিয়াস কলেজ থেকে এসএসসি কমপ্লিট করে তুমি ঢাকা নটর ডেম কলেজ তুমি গেলা পড়লা, আবার তুমি বগুড়া ব্যাক করলা। এই যে বগুড়া সবাই বলে যে আইএলটিএস করার জন্য ঢাকায় যেতে হবে, ঢাকায় ঠিক আছে, তাছাড়া অপশন নাই, বগুড়া আইএলটিএস হয় না বা এক্সাম যাচ্ছে, এই বিষয়টা তুমি কিভাবে দেখো? আপনার যদি প্রত্যেকে নিজের জন্য। এখন আমার বগুড়াতে এখানে মানে আসতে হইছে আমার কলেজ শেষে, সেটা একটা বিষয় ছিল। আর এখানে আমি ভাবছিলাম যে আমি ঢাকায় যাবো। কিন্তু পরে না মনে হলো না, আমি যদি নিজের চেষ্টায় কোনো কিছু করতে পারি, তাহলে ওটা ভালো। ঢাকায় ঢাকায় গেছিলাম। ওখানে কিছুদিন ক্লাস করছিলাম। কিন্তু ওখানে তেমন পছন্দ হয়নি আমার নিজের মতে।
আমি ওখানে কমফোর্টেবল ফিল করতে পারি। কিন্তু আমি যেহেতু বগুড়া শহরেই জন্মগ্রহণ করছিলাম আর এখানেই ছোটবেলা থেকে বড় হইছি। তো মনে হইছে আমি যদি এখান থেকে করি আমার একটু বেনিফিটটা বেশি হবে। আমি ফ্যামিলিয়ারাইজ বেশি হবো এখানকার পরে ইয়া মানে কি এখানকার যে পড়াশোনার যে একটা গতি, যেভাবে পড়াশোনা করা হয়, এই পরিবেশটা আমার বেশি ফ্যামিলিয়ারাইজ। তো আমার মনে হইছে আমি বগুড়া থেকে বেশি মার্ক পাইতে পারবো ঢাকার তুলনায়। তাই আমি বগুড়া থেকেই প্রিপারেশন নিছি এই। বগুড়াকে আমি ফাঁকি দিতে পারলাম না। একদিন ফাঁকি দিয়েছিলাম, ওই দিন পর চলে গেছে। হ্যাঁ, একদিন ফাঁকি দিতে ওই দিনে বাবা চলে গেছে। কিন্তু ঢাকায় যদি করতাম না, ওখানে মানে আমি আমার নিজের নাম্বারে গিয়ে আসতাম। সত্যি কথা এটা। মানে ফাঁকি দিতাম। আমি সিওর ফাঁকি দিতাম। কিন্তু এখানে ওই ফাঁকি দেওয়ার পর যে একটা পানিশমেন্ট আছে, ওই পানিশমেন্ট থেকে পালানোর সুযোগ পাই নাই। আচ্ছা, এই যে তুমি ফাঁকি না দেওয়ার ফলে যে সুন্দর একটা স্কোর হলো, এজন্য কি তুমি আমার উপর রাগ করে আছো? ওই দিন ছিল। কিন্তু পরে রেজাল্ট পাওয়ার পর মনে হয়েছে না থাক ফাঁকি দেয়নি পরে ভালো হয়েছে। আমার জন্য ভালো। আচ্ছা, ঠিক আছে। তো এই যে ওভারঅল তোমাদেরকে একটু চাপে রাখতাম ক্লাসে। ক্লাসের পড়া দিয়ে, হোমওয়ার্ক দিয়ে, মক এক্সামের জন্য ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্কশপ নিলে, ঠিক আছে? এত কিছু করেছি। এজন্য তুমি কি রাগ করলা? না। না স্যার, তুমি রাগ করো নাই। না স্যার। তুমি রাগ করো নাই। তুমি তো রাগ করছো। না, তো দর্শকরা যারা আপনার প্ল্যান করছেন আইএলটিএস করতে চান, বেসিক টু আইএলটিএস, আপনি বেসিকটা যত দুর্বলই হোক না কেন, আপনি নিঃসন্দেহে মেন্টরস ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল আপনার বগুড়া এবং রাজশাহীতে যোগাযোগ করতে পারেন। আমরা এখানে একদম শিক্ষার্থী একদম বেসিক থেকে ধাপে ধরে আপনি বেসিকটা যত দুর্বলই হোক না কেন, আমরা আপনার স্পিকিংটা, ফ্রি হ্যান্ড রাইটিংটা আইএলটিএস এর পাশাপাশি আমরা আপনাকে প্রস্তুত করব। তারপরে মজার যে বিষয় হচ্ছে আপনি যেখানে বসে আপনি মক এক্সাম গুলো দিবেন এবং ক্লাস করবেন, সেখানে কিন্তু আইএলটিএস এর আপনার মেইন এক্সাম। আর পাশাপাশি স্টাডি আওয়ার সাপোর্ট তো আছে। তো এখন সবাইকে আমরা একটা মেসেজ দিতে চাই। তো যারা ফিল করছেন যে আপনারা বগুড়া আছেন বা বগুড়ার আশেপাশের ডিস্ট্রিক্টে আছেন, আপনারা আইএলটিএস করতে চান, আপনারা নিঃসন্দেহে কি আসতে পারেন মেন্টরস এর জি, Absolutely. অবশ্যই। ঠিক আছে। ঠিক আছে না? আম স্যার হিসাবে ঠিক আছে, আমাকে কত দিবা? ১০ এ কত দিবা? 10 এ 10 স্যার। তুমি? আমি 9 দেব। আমাকে কল দিছিলেন ওই যে। তুমি? আমিও 10 এ 10। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ তাও ভালো। মানে শাহরিন আমাকে ১০ এ ৯ দিয়েছে। কারণ ও একদিন মানে ৪ মাসের জার্নিতে একদিন ও গ্যাপ দিছিল। ওইদিন আমি ওর বাবাকে ফোন দিয়েছিলাম। ওইজন্য আমার 10 এ 9 দিছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর ঠিক আছে, ওয়েলকাম করছি মেন্টরস ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল বগুড়া এবং রাজশাহী ক্যাম্পাসে। ধন্যবাদ।